পাশের রুম থেকে কান্নার আওয়াজ আসছে। কোনো একজন মহিলা অনেক শব্দ করে কাঁদছে। বুয়া কিংবা বিল্ডিংয়ের কোনো এক ভাবি হয়তোবা। অল্প সময়ের মধ্যে বিল্ডিংয়ের সকল পুরুষ মহিলারা বাসায় এসে হাজির হয়ে গেছে। আশেপাশের বাসা থেকেও কয়েকজন এলো। মহিলারা ভেতরের রুমে আর পুরুষরা ড্রয়িং রুমে বসে আছে। কেউ কেউ চুপচাপ দাঁড়িয়েও আছে। এক আধজন মৃদুস্বরে কথা বলছে, কিন্তু কেউ রাহাতকে কোনো সান্ত্বনা দিচ্ছে না, যেন খবরটাকে কেউ বিশ্বাসই করতে পারছে না। প্রতিদিন রাহাত আর নিশির একসাথে হাঁটতে যাওয়া, বাজার করা কিংবা ঘুরতে যাওয়া, সব কিছু প্রতিবেশীদের মুখস্থ। হাসি খুশি চঞ্চল মহিলাটা ভেতরের রুমে নিষ্প্রাণ শুয়ে আছে, সেটা কেউ যেন ভাবতেই পারছে না। পাশের বাসার ভাবি রাহাতের ছেলে দুটোকে তাদের বাসায় নিয়ে গেছে। অন্য সবার মতো বাচ্চাগুলো কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। মা মারা গেছে, এটা যেন তাদের কাছে অবিশ্বাস্য লাগছে। রাতে মা তাদের দুই ভাইয়ের টিফিন রেডি করে ব্যাগ গুছিয়ে রেখেছে। সকালে স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখে মা মারা গেছে। অন্য সবার সাথে ওরাও কাঁদছে, শুধু রাহাত কাঁদতে পারছে না। নিশির উপর তার খুব রাগ হচ্ছে। ইচ্ছে হচ্ছে ওকে হ্যাচকা টান দিয়ে তুলে একটা রাম ধমক দিতে। বলতে ইচ্ছে করছে, অনেক অভিনয় হয়েছে, এবার চোখ খোলো, নাস্তা বানাও গিয়ে। আমি কি অফিসে না খেয়ে চলে যাব? বাচ্চারা স্কুলে টিফিন কি নেবে না আজ? এটা সেটা ভাবছে। এমন সময় পিছনে কারো শব্দ পেল সে। উপরতলার ভাবি একটু বয়স্ক, তিনি পিছন থেকে এসে রাহাতের কাঁধে হাত রাখলেন। চমকে পিছনে তাকাতেই বললেন, ভাই, আত্মীয় স্বজনদেরকে কি খবর দেওয়া হয়েছে? ভাবি কি এখানেই রাখবেন নাকি দেশের বাড়িতে নিয়ে যাবেন? দেশের বাড়িতে নিয়ে গেলেও শেষ গোসলটা আমরা দিয়ে দিতে চাই। কাফনের কাপড় আনতে লোক পাঠিয়ে দিয়েছি। রাহাত ফেল করে তাকিয়ে আছে মহিলার দিকে। নিশিকে গ্রামের বাড়িতে রেখে সে একা ফিরে আসবে? এটা কি করে সম্ভব? আজ পর্যন্ত ওরা কেউ কাউকে রেখে কখনো কোথাও থাকেনি। রাহাতের নীরবতা দেখে উনি আবারও বললেন, ভাবির মতো ভালো মানুষ খুব কম আছে। সবার সাথে চমৎকার সম্পর্ক ছিল তার। তিনি এভাবে হুট করে চলে যাবেন ভাবতেই পারছি না। তবু আমাদের কোনো দাবি নেই ভাবির ওপর। আপনি তার স্বামী, আপনার সাথে তার সুখ দুঃখ জড়িয়ে ছিল। যদি সংসার জীবনে ভাবির কোনো ভুল ত্রুটি থাকে তাকে ক্ষমা করে দিন। লাশ কবরে দেওয়ার আগেই যদি আপনি তাকে তার জানা অজানা সকল ভুলের জন্য মাফ করে দেন, তাহলে ওনার রুহের কোনো আযাব হবে না ভাই। মহিলার কথায় চমকে উঠল রাহাত। ভাবল, মাফ করব? যাপিত জীবনের স্মৃতিগুলো হাতড়াতে লাগলো রাহাত। এমন কোনো স্মৃতি কি মনে আছে তার? কিংবা কোনো অজানা কোনো কষ্ট? সে সবসময় নিশিকে বলতো, এটা করলে তোমাকে ক্ষমা করব না, ওটা করলে তোমাকে ক্ষমা করব না। কিন্তু সত্যিই কি 14 বছরে নিশি এমন কোনো কাজ করেছে যাতে তাকে ক্ষমা করতে হবে? মনে পড়ছে না কিছুই। সে এমন কোনো ভুল করেনি যার জন্য তাকে ক্ষমা করতে হবে। সে ভাবছে বরং তার নিজেরই তো ওর কাছে ক্ষমা চাওয়া হয়নি। কত কিছুই ওকে দিতে পারেনি, অথচ ইচ্ছা করলে নিশি চাইতে পারতো আর সে দিতেও পারত। হ্যাঁ, একটা ভুল নিশি আজ করেছে রাহাতের কাছে। কোনো বিদায় না নিয়ে সে চলে গেছে। এমন অপরাধে কি তাকে ক্ষমা করা যায়? না না, কিছুতেই ওকে ক্ষমা করব না। তীব্র অভিমানে রাহাতের বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু চোখ একদমই শুকনা। পণ করেছে সে কাঁদবে না, একদম কাঁদবে না। কত মানুষ দিনের পর দিন অসুস্থ থাকে, বিছানায় পড়ে আহ উহ করে, আর নিশি শেষ রাতে ওকে ঘুম থেকে ডেকে বলল, এই ওঠো তো, আমার পেটটা ব্যথা করছে। ওয়াশরুমে গিয়ে বমিও করলো একবার। বদহজম হয়েছে মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খেলো, তাতেও ব্যথা না কমায় ভোর হতেই হাসপাতালে নিয়ে গেল আমাকে। অটোরিকশায় উঠে রাহাতের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। সে ভাবল ব্যথাটা মনে হয় একটু কমেছে, তাই ঘুমিয়ে গেছে। তার হাতটি রাহাতের হাতের মুঠোয় ধরা। হাসপাতালে গিয়ে ওকে নামাতে গিয়ে দেখল নিশির শরীর আলগা। কখন যে ওকে ফাঁকি দিয়ে চলে গেছে বুঝতেও পারেনি।
রাহাতের হাতের মুঠোয় হাতটি রেখে চুপি চুপি সে চলে গেছে। এভাবে কি কেউ মরে যায়? মরে যাওয়া এত সহজ? তবুও ডাক্তার ইসিজি করলেন, বললেন হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক? কি বলছেন? ওর কখন হার্টের রোগ হলো? সারাক্ষণ যে মেয়েটা কারণে অকারণে হাসতো, অকারণ হাসির জন্য বকা খেত, তার হার্টে সমস্যা ছিল? মৃত্যুর সময় একটা দীর্ঘশ্বাসও ফেলেনি সে, কোনো ছটফটানিও ছিল না। শুধু ঘুমিয়ে যাওয়া মানেই কি মরে যাওয়া? রাহাত কি করে বুঝবে সে চলে গেছে? সংসারের সকল ঝামেলা পিছনে ফেলে আশেপাশের মহিলাদের সাথে বৈকালিক আড্ডা, ড্রেসিং টেবিলে সকল সাজ সরঞ্জাম, রান্নাঘরের প্রিয় জিনিসপাতি রেখেই নিশিকে কয়েকজন মহিলা ধরে নিচে নিয়ে গেছে। শেষবারের মতো তাকে গোসল দেবে ওরা। গতকাল রাতেও রাহাত আর নিশি দুইজন একসাথে গোসল করেছে। রাহাতের পিঠে সে সাবান ডলে দিয়েছে, হাসতে হাসতে বলেছে, তুমি কি জানো প্রিয় মানুষের পিঠে সাবান ডলে দিলে মায়া কমে যায়? রাহাত বলল, এগুলো হলো আজে বাজে কুসংস্কার। আজাইরা কথা বাদ দিয়ে ভালো করে সাবান লাগাও। আজ রাহাত বুঝতে পারছে না, একদিনে একটু সাবান দিলে কি সব মায়া শেষ হয়ে যায়, নাকি মায়া শেষ করতেই পিঠে সাবান দিয়ে তার সংসার ফেলে সে চলে গেল চিরতরে। একজন ভাবি টিস্যুতে মুড়িয়ে রাহাতের হাতে একটা পুঁটলি ধরিয়ে দিয়ে গেল। বিষণ্ণ গলায় বললেন, ভাবির শরীর থেকে খুলে নেওয়া গহনাগুলো আলমারিতে রেখে দিন ভাই, না হলে হারিয়ে যাবে। রাহাত পুঁটলিটা হাতে নিল, খুলে দেখে এতে একটা আংটি আর নিশির গলার চেইনটা বাসর ঘরে নিশিকে উপহার দিয়েছিল, আর আংটিটা প্রথম ওর মুখটা দেখে। এই দুইটা জিনিস নিশি কখনো শরীর থেকে খুলতো না। জিনিসগুলো হাতে নিয়ে বেডরুমে গেল সে। বিছানাটা এখনো এলোমেলো হয়ে আছে। নিশির বালিশটা সরাতেই তার নিচ থেকে বেরিয়ে এলো কানের দুল জোড়া। রাতে কানের দুল পরে সে ঘুমাতে পারত না বলে শোবার আগে খুলে রেখেছিল। দুইটা চুড়িও আশেপাশে। তার মোবাইলটা এখনও চার্জে লাগানো। রাতে প্রতিদিন চার্জ দিত, আজকেও মোবাইলটা চার্জার হতে আলাদা করেনি। মোবাইলটাতে নোটিফিকেশনের আওয়াজ পাওয়া যাচ্ছে। হাতে নিয়ে নিশির ফেসবুকে গেল সে। বুকে একটা ধাক্কা লাগলো। তার শেষ পোস্টে কয়েক লাইন কবিতা লিখে রেখেছে। যেদিন আমি হারিয়ে যাব, কি হারালে বুঝবে, সকালবেলার শিশির মাঝে বর দুপুরে ঘুঘুর ডাকে, জোনাক জ্বলা সন্ধ্যাবেলায়, রাত দুপুরে তারার মেলায়, খুঁজবে আমায় খুঁজবে, কি হারালে বুঝবে। মানে কি? পোস্টে হারিয়ে যাওয়ার কথা কেন বলল সে? বুঝতে পারছে না রাহাত। নিশির টাইমলাইনে রাহাত লিখল চিরন্তন এক বাণী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশির ব্যবহারিক সবগুলো জিনিস একসাথে করে রাহাত আলমারি খুলল। আলমারিটা খোলার পরই রাহাতের বুকের ভেতরটা হু হু করে উঠল। আলমারি ভর্তি শাড়ি, শাড়িতে নিশিকে খুব সুন্দর লাগতো। শাড়িগুলোতে এখনও নিশির গন্ধ লেগে আছে। এই তো নীল শাড়িটা, এটা পরলে ওকে পরীর মতো লাগতো। শাড়িটা হাতে নিল রাহাত, বুকের মাঝে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। শব্দটা মনে হয় বেশ জোরেই ছিল। সাথে সাথেই পাশের রুম থেকে একজন উকি দিলেন, সবাইকে ডেকে আনলেন সাথে সাথে। এই তো নীল শাড়ি পরে নিশি রাহাতের পাশে বসে আছে। রাহাত কপট রাগ করে ওকে জড়িয়ে ধরল। নিশিকে বলল, যা ভয় আজ আমাকে দেখালে, আমি তো ভেবেছিলাম তুমি মরেই গেছো। তুমি মরে গেছো মনে করে বাসায় মানুষজন ভরে গেছে। আমি মরে গেছি কিনা জানি না, তবে আজ থেকে তোমার পাশে আমাকে পাবে না। আমি তোমার মাঝে বিলীন হয়ে গেছি, আমাকে এখন তোমার মাঝেই পাবে। যদি আমাকে ভালোবাসো তবে আমি আছি, আর যদি ভুলে যাও আমি নাই। না না, আমি তোমাকে আমার পাশে চাই, শুধু পাশে চাই। ধর্মরিয়ে রাহাত উঠে বসল। ঘরের সবার মুখে দুশ্চিন্তার ছাপ। রাহাত শুনল কেউ একজন বলছে, যাক ভাই চোখ মেলেছে, আমরা তো ভেবেছিলাম আজ দুজনেরই লাশ তাদের বাড়িতে পাঠাতে হবে। দুপুরের মধ্যে লাশবাহী গাড়ি বাসার সামনে চলে এলো। নিশিকে লাশবাহী গাড়িতে তোলা হলো। রাহাত গাড়ির ভেতরটাতে একটু গিয়ে দেখলো গাড়ির ভেতরটা প্রচণ্ড ঠান্ডা। শীতের সময় ল্যাপের নিচে নিশে ওর পায়ের ভেতর নিজের
ঠান্ডা পা দিয়ে গরম করে তারপর ঘুমাতো। আজ এই ফ্রিজিং গাড়িতে কিভাবে যাবে? ঠান্ডা লাগলে ওর হাত ফুলে যায়। পাশে আরেকটা গাড়ি। বাচ্চাগুলো মায়ের সাথেই যেতে চাচ্ছে। জোর করে তাদের প্রাইভেট কারে তোলা হলো। ওরা চিৎকার করে কাঁদছে। আশেপাশে সবাই নিশিকে বিদায় দিচ্ছে। বাচ্চাদের কান্না সবার মাঝে সংক্রমিত হলো। বাদেশা নিশির শ্বশুর বাড়ির মসজিদের মাঠে জানাজা। সাদা কাপড়ে মুড়িয়ে নিশি নিশ্চুপ শুয়ে আছে খাটিয়াতে। একটা ধৈর্যহীন মহিলা কিভাবে এমন চুপচাপ শুয়ে আছে ভেবে পায় না রাহাত। গতকালও এমন সময় বাচ্চাদের পড়তে বসিয়েছে। লেখা খারাপ হওয়ায় ছোট ছেলেটাকে বকা দিয়েছে। আর আজ ওকে সামনে রেখে পশ্চিমমুখী হয়ে সারিবদ্ধ কিছু মানুষ দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় পাঞ্জাবি পরা সবাইকে দেবদূতের মতো লাগছে। জানাজার শুরুতে হুজুর মৃত্যু নিয়ে কিছু ধর্মীয় কথা সবাইকে উদ্দেশ্য করে বললেন। মৃত্যুর কোনো সময় নাই, কোনো বয়স নাই। জীবনকে দেখতে হবে মৃত্যুর চোখ দিয়ে। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। এই কথার অর্থ সবার জানা উচিত। তিনি বললেন, প্রত্যেক জীবিতকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হুজুরের কথার কিছুই রাহাতের কানে যাচ্ছে না। তার শুধু মনে হচ্ছে মৃত্যুর পর নিশি কোথায় থাকবে। ছোট কবরটাকে দেখে রাহাতের মাথা খারাপ হয়ে গেল। যে মেয়েটা হাত পা ছড়িয়ে ঘুমায়, সে এইটুকু জায়গায় কিভাবে থাকবে? এই শুনশান কবরে ভীতু মেয়েটা একাই থাকবে? এই অনন্ত একাকিত্বের নামে কি মৃত্যু? লিখেছেন সুস্মিতা মিলি। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।